সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আমার আজকে নির্ধারিত বিষয় জননিরাপত্তা, রাষ্ট্র ও রাজনীতির দায়। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জননিরাপত্তা নিয়ে যখন আমি কথা বলতে চাচ্ছি ঠিক তখন আমার কাছে খবর এলো হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়াকে উত্তরাতে নিজ বাসায় কিছুক্ষণ আগে কুপিয়ে হত্যা করা হয়েছে। জননিরাপত্তার বিষয়টি আসলে কোথায় আছে, রাষ্ট্র এবং রাজনীতির দায়ের জায়গাটি নিয়েও কথা বলবো। জনাব মাসুদ কামাল, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে জনশৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ে মোট 8,722 কোটি টাকা খরচ করেছে সরকার। আমরা গত 7 মাসের হিসেব যদি করি সেখানে তার প্রভাবটা আসলে কতটুকু পড়েছে সেটি নিয়ে আমরা আপনার কাছ থেকে তো জানতে চাইবই। সরকার জননিরাপত্তা দিতে এখনো কেন ব্যর্থ হচ্ছে, নাকি 7 মাস পর্যাপ্ত নয়, কি মনে হয়? না, পর্যাপ্ত নয় এটা আমি বলবো না। দেখেন, একটা জিনিস হলো কি, আপনি হয়তো সম্পূর্ণভাবে পারবেন না, কিন্তু একটা ধারা তো তৈরি করতে পারবেন যে হচ্ছে বেটার হচ্ছে। আপনি আমাকে বলেন তো, অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল? তা তো আমি বলতে পারছি না। সেপ্টেম্বরের চেয়ে কি নভেম্বরে বেটার ছিল? তাও তো আমি বলতে পারছি না। তাহলে আপনি করছেনটা কি? মূল সমস্যা যেটা হলো, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাই ওনারা বুঝেন কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা জানে না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি। জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু দেশের আমার দেখা মতে আমি এমন কোনো সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে। সকল পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল, সকল মানুষ, সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই। মানে এরা এতই অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে, বয়ে যাবে, এটাও তারা পারে না। চেষ্টা তো করছে সরকার, মানে ত্রুটিটা কোথায় দেখতে পাচ্ছেন? কি চেষ্টা যে করছে এটা কে বলছে? আমি তো টের পাচ্ছি না। ওনারা বলছেন রাত 3:30টার সময় একটা মিটিং ডেকে না বলতেছেন আমরা চেষ্টা করতেছি, কালকে সোমবার, কালকা থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হয়েছে? যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে উনাকে চেঞ্জ করা, তো উনিও চেঞ্জ হয় নাই, পরিস্থিতিও চেঞ্জ হয় নাই, উনিও চেঞ্জ হয় নাই। আর এইভাবেই চলবে, আর লজ্জাও পায় না। লজ্জা পাওয়া উচিত ছিল না। আমি আপনাকে বললাম যে কাল আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আপনি দেখেন কালকে থেকে আমি সব ঠিক করে দেবো। আমি কালকে কথাটা উচ্চারণ করলাম কেন? আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম যে আমি নিয়ে জানি যে হবে, যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো? আমি পারি না। যদি আমি না পারি, আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায়, মানে কোন নির্লজ্জতার কারণে আমি বসতে পারি এখানে? উনি কী করে বসে থাকেন? ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না। একটা সরকার দেশটাকে 15টা বছর ধরে মানে একটা এলোমেলো করে চূড়ান্ত করে দিয়ে গেছে, সেটা আপনি ঠিক করতে আসছেন। তো আপনি ওদেরকে দায়িত্ব নিয়ে আসছেন, এই দায়িত্বটা কার জন্য? আপনার ফ্যামিলির জন্য না, কিন্তু পুরো দেশের মানুষের জন্য। আপনি দেখেন, আমি যদি ব্যর্থ হই আমার ফ্যামিলি পেইন অনুভব করে, আমার ফ্যামিলির ক্ষতি হয়, কিন্তু এখন সরকার যখন ফেল করে তখন তো পুরো জাতির ক্ষতি হয়। এই জিনিসটা ওনারা উপলব্ধি করতে পারেন? আমার তো সন্দেহ আছে। উনি কোনভাবে কিভাবে থাকে উনি বলুক, বুকে হাত দিয়ে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই ভালো কাজ করছি, যে কারণে জনগণ আমার একটু খুশি, বলুকটা। উনি বলতে পারবেন? অপারেশন ডেভিল হান্টের কথা আমরা শুনছিলাম। অপারেশন ডেভিল হান্ট হবার পর আমরা যৌথ বাহিনীর অভিযানও দেখছি নানান জায়গায়, অক্সিলারি ফোর্সের কথাও এখন বলা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়ে তো প্রশ্ন আসলে রয়েছেই, নানা ধরনের প্রশ্ন রয়েছে। এরপরে অক্সিলারি ফোর্সের কথা যখন বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে যে অক্সিলারি ফোর্সের কথা বলা হচ্ছে, এটা আসলে কতটুকু কাজে আসবে? এই এক একটা উদ্ভট সব নাম বাই করে অক্সিলারি ফোর্স, অমুক তমুক, আর এদের একটা বিশেষ ইংরেজি প্রীতি আছে। আমি কেন আমি বুঝি না কিছু। মনে করি ইংরেজিতে একটা বোধহয় XYZ দিয়ে একটা নাম বানাইলে পরে পাবলিক মনে মুগ্ধ হয়ে যাবে না? অক্সিলারি ফোর্স কি ভাই? আনসার কি বলেন তো? আপনি যে অক্সিলারি ফোর্স নিয়ে আসছেন, যে লোকগুলিকে আনছেন এদের কোনো ট্রেনিং দিচ্ছেন? ধরেন একজন ছিনতাইকে ধরতে হবে, দৌড় দিতে হবে, ও দৌড় দিতে পারবে? ওর তো কোনো ট্রেনিং নেই। তো আনসারগুলি তো ট্রেন ফোর্স, আপনি আনসার আনতেন। হিসাব তো ভাই সিম্পল, কিছু লোককে নিজের পছন্দের কিছু লোককে চাকরি বাকরি দিতে হবে, কিছু 2 পয়সা পাওয়া যাবে, এই জন্য আনছে এগুলো।
ভাই এই দেশের মাটি, এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার, এই মাটির মানুষকে আমি চিনি, আমরাও চিনি, আমরা দেখে দেখে তো বড় হয়েছি। এগুলি কি হয় জানি না, কেনাকাটার কথা বললে অনেকে দেখবে মুখ উজ্জ্বল হয়ে যায়, আর কেনাকাটা করতে হবে এখন, লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যায় মুখ, নতুন করে অক্সিলারি ফোর্স নিয়োগ করতে হবে কেন? আপনারা তো আনসার আছে, আনসারগুলোকে নিয়ে আসেন। এরা কি আনসারের সঙ্গে দৌড় কম্পিটিশনে পারবে? অন্ততপক্ষে তাদের একটা ট্রেনিং আছে, মিনিমাম থেকে ট্রেনিং আছে, কিভাবে ধরতে হয়, কিভাবে একজন লোককে ই করতে হয়, প্রোটেক্ট করতে হয়, এটা তো আনসার জানে। এরা কি জানে? এরপরে তো আসলে অনেক প্রশ্ন থেকে যায় যে তাদের ড্রেস কোড থাকবে কিনা। যখন কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যেমন আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু জানেন এখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কারো না কারো কাছে যে জবাবদিহি একদম করতে হবে না, ওটা কিন্তু আপনার মাথায় নিয়ে কিন্তু এখানে বসেন। কাজে এদের তো কোনো জবাবদিহিতার চিন্তা নাই। এটাই কি কারণ? এটা হলো অন্যতম একটা কারণ। এমনিও আরেকটা কারণ আছে, সেটা হলো এরা সবাই অযোগ্য। অযোগ্য লোকের কেমন আন্তরিকতাও নাই এদের, অযোগ্যতাও আছে প্রচুর। বয়স্ক লোক, শোনেন, একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় বলেন তো আপনি? আমি এর কথা বলে শেষ করি। একটা লোক কখন রিটায়ারমেন্টে যায়? মনে করেন একজন সচিব, তাকে একটা সার্টেন এইজের পরে তারা আপনি বিদায় করে দিচ্ছেন। কেন বিদায় করে দিচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। বিদায় করলেন কেন? বিদায় করলেন এই কারণে আপনি সিদ্ধান্ত নিয়ে, রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ওনার যে বয়স হয়েছে, এই বয়সে ওনার পক্ষে রাষ্ট্রকে আর কিছু দেওয়ার সক্ষমতা নাই। মূল কারণ কিন্তু এটা, আল্লাহ কিন্তু একসময় উঠায় নেয় যে তোমার পৃথিবীতে পাঠাইছিলাম, যা কাজ কাম করছো, আর তুমি কিছু করতে পারতেছো না, এখন তুমি বরং মানুষকে ডিস্টার্ব করতেছো, অথবা তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ উঠাই নিয়ে যায়। তো এখন এই লোকগুলিকে এনে দিচ্ছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো, সব অবসরপ্রাপ্ত, বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই, পরিষ্কার কথা। আইনে এনে বসাই দিচ্ছেন যে তুমি তো ওইখানে ঝিমাও, দরকার নেই, অফিসে ঝিমাও, আর কিছুই না। তারা জানে না কি করতে হবে, কীভাবে করতে হবে, তাদের সে কর্মদক্ষতা, কর্মক্ষমতা নাই রে ভাই। এবং এটাই স্বাভাবিক। আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না, আমি ওনাদের বাস্তবতাটা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল। আপনাকে বললে আপনি যাবেন কেন? আমাকে তো অনেক অনেক কিছু বলে, এই দায়িত্ব আপনি না, ওই দায়িত্ব আপনি না। আমার বয়স যেদিন 62 হয়েছে ভাই, ওই দিন আমি আমার যে বয়সে আমি চাকরি করতাম বলছি আমার বয়স 62 হয়েছে, 62 বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না, আমি আর চাকরি করবো না। আমি বলছি, আপনি জিজ্ঞেস করে দেখেন উপলব্ধিটা আপনার হয়েছে বলে আপনি সেটি চিন্তা করেছেন। থাকবে না কেন? বোঝা উচিত ছিল যে আমি পারবো না। হ্যাঁ, একই বিষয় নিয়ে যদি সামান্তা শারমিন আপনার কাছে আসি, আপনি তো দেশের পরিস্থিতি আপনারা খুব ভালো করেই দেখছেন। 7 মাস আপনার কাছে কি মনে হয়, এটা কি কম সময়? নিরাপত্তা ব্যবস্থা তো আমরা প্রতি মাসে, যেমনটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে আমরা কি এক মাসের সাথে যখন আরেক মাসের তুলনা করি তখন কি সেটি কমছে, সেটিকে আমরা দেখতে পাচ্ছি? আপনি কেমন দেখতে পাচ্ছেন? না, এখানে বাংলাদেশে আসলে যেই পরিস্থিতির মধ্য দিয়ে হাসিনার পলায়ন ঘটলো, এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ব্যক্তির পলায়ন পুরো কাঠামোকে কি মাত্রায় ইম্প্যাক্ট করেছে সেটা এখনো প্রশ্নবিদ্ধ। কারণ আমরা তো এটা বারবার বলছিলাম যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ, ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ। কারণ ফ্যাসিস্ট আসলে কিভাবে হয়ে ওঠে, এটা তো বাংলাদেশের একদম স্টেট ফাংশনারি জায়গা থেকে তো অনেকগুলো বিষয় আছে এটার সাথে জড়িত। প্রত্যেকটা সেক্টরকে করাপ্টেড করতে না পারলে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করতে না পারলে তো ফ্যাসিস্ট এলিমেন্ট নিজের জায়গাটা করে নিতে পারবে না। শেখ হাসিনা তার যে ক্ষমতার বলয়, এটাকে সুবিস্তার করতে পেরেছে, কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সে তার যে দখল এবং আওয়ামী লীগের যে দখল, এবং প্রত্যেকটা সেক্টরকে করাপ্টেড, নষ্ট, ধ্বংস, জনবিরোধী করার পুরো প্রক্রিয়া তার হাতে ছিল। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা আমাদের কাঁধে এসে পড়েছে। আমাদের বলতে আমি পুরো জনগোষ্ঠীর কথা বলছি, বাংলাদেশে যত মানুষ আছে, যারা আমরা পলায়ন করি নাই, আমরা যারা আছি, আমরা যারা বাংলাদেশটাকে গঠন করার চেষ্টা করতেছি, তাদের কাঁধে এসে এই কাঠামোটা জগদ্দল পাথরের মতো এসে পড়েছে। এবং এই পুরো কাঠামোটাকে নিয়ে আমরা এখন একটা হতবিহ্বল অবস্থার মধ্যে আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কারণে আমরা বারবার বলছি এটাকে নতুন করে গঠন করা প্রয়োজন, এটাকে ঢেলে সাজানো প্রয়োজন। কিন্তু জননিরাপত্তার যে অবস্থা, সেই ঢেলে সাজানো পর্যন্ত অপেক্ষা করার কি সুযোগ আছে? এই যে এই সময়ের মধ্যে আমরা দেখছি যে কেউ আসলে থেমে নেই, চুরি, ডাকাতি, ছিনতাইকারী, মেয়েদের ধর্ষণের বিষয়টিতে তো আমরা পরবর্তীতে আসবই, সব কিছুই দেখছি ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। এমনকি আপনারা যারা আন্দোলন করেছেন তারাও অনেকে বলছেন যে আমরা নিজেরাও চলাফেরা করতে নিরাপদ বোধ করছি না। নিরাপত্তার বিষয়টা আসলে, নিরাপত্তার বিষয়ে একেবারেই কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এখনো উপলব্ধি করতে না পারে যে এই দেশের জনগণ কি ঘটনা ঘটিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছে, এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তাদের ক্ষেত্রে না হোক, এটা তাদের সুক্রিয়া করা উচিত। এবং তাদের আসলে বোঝা উচিত যে
কি ধরনের গুরুদায়িত্ব তাদের উপর অর্পণ হয়েছে, পুরো একটা অভ্যুত্থানের পুরো দায়, পুরো রক্তের দায়, পুরো আকাঙ্ক্ষার দায় তাদের উপর আছে। তারা যদি সেটা উপলব্ধি করতে না পারে, তারা যদি সেইভাবে কাজ করতে না পারে, এবং তাদের যদি এখনো তাদের এই চেষ্টা করছি এবং হচ্ছে মানে ন্যূনতম কিছু উদ্যোগ দিয়ে সন্তুষ্ট রাখার, আপাতত সন্তুষ্ট রাখার যে প্রক্রিয়া, এইটা আসলে বেশি দিন চলবে না। দুর্বলতার জায়গাটি কোথায় আপনার কি মনে হয়? আসলে দুর্বলতার জায়গাটুকু কোথায়? যেমন জনাব মাসুদ কামাল তার জায়গা থেকে বলেছেন যে কোথায় কোথায় আসলে দুর্বলতার জায়গাগুলো, আপনার কাছে কি মনে হয়? প্রথমত এখানে সরকার যারা পরিচালনা করছেন সকলের মধ্যে হয়তো নয়, কিন্তু বেশিরভাগের মধ্যেই এই যে দায়টা বোধ করার জায়গাটা, উপলব্ধিটা হয় নাই। এবং প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এক ধরনের মানে স্লো মোশনে চলছেন, এবং তাদের গতির মধ্যে, তাদের কাজ করার স্পৃহার মধ্যে আমরা কোনো বিপ্লবী স্পৃহা পাচ্ছি না। এটা আমরা শুরু থেকেই বলে আসছি, এবং এতদিন ধরে বলার পরেও, এবং এমনও হয়েছে যে ছাত্র উপদেষ্টা থাকাকালীন যারা ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে অসহযোগিতামূলক আচরণ এসেছে মন্ত্রণালয়ের এবং সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে। আমরা এটা জানি যে মন্ত্রণালয় এবং সচিবালয় পুরো কাঠামোটা এখন আগের কাঠামোই অনেকটাই রয়েছে, এবং আগের কাঠামোটা রয়ে গেছে, কিন্তু পিপলগুলো কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে। যারা পিপলগুলো চেঞ্জ করেছে, যারা এইখানে নতুন নিয়োগ করেছে, তারা আসলে কি উদ্দেশ্যে করলো এবং তারা কি এখানে অসহযোগিতা করতে চাচ্ছে কিনা, এটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা পুরোপুরি জাতির সামনে ক্লিয়ার করেন কেন উনি কাজ করতে পারছেন না, যদি এমন হয় যে উনি কাজ করতে পারছেন না, তাকে সবার কাছে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। কারণ জনতা কিন্তু এখনো এই সরকারকে সহযোগিতা করার মনোভাবেই আছে, সেইটা থাকাকালীনই তাকে ক্লিয়ার করতে হবে, তাকে বলতে হবে যে তারা যদি বাধার সম্মুখীন হন, আর যদি বাধার সম্মুখীন না হন, যদি সমস্ত স্টেটের টুলস অ্যান্ড মেকানিজম তাদের কথা শুনে, তাহলে এই ধরনের কার্যক্রম কেন হচ্ছে এটা ফুল জবাবদিহিতা আমাদেরকে দিতে হবে। সেই সাথে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ওয়ার্কেবল করা যায়, এখনো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেই কনফিডেন্স দেখা যাচ্ছে না, সকল বাহিনীর মধ্যে অন্তত না। এবং যারা কনফিডেন্সটা পাচ্ছে তাদের কাছ থেকেও এই যে অপারেশনগুলো হচ্ছে সেটার কিন্তু ডাটা আমরা সব কিছু পাচ্ছি না, এবং সেই জায়গাগুলো কিন্তু কিছুটা আমরা সন্দেহ পোষণ করছি যে কাজগুলো কি ঠিকমতো হচ্ছে কিনা, অপারেশনগুলো নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আমাদের জায়গা থেকে আমরা বলবো যে দ্রুত তাদের এই অভ্যুত্থানের দায় এইটা তাদেরকে বোধ করতে হবে, এবং এইটার বিপ্লবী স্পিরিট নিয়ে তাদেরকে কাজ করতে হবে। তারা যদি কোনো ধরনের বাধার শিকার হন, সেই ক্ষেত্রে জনতার কাছে উন্মুক্ত করেন। আপনারা কি এটিকে গুরুত্ব দিয়ে সরকারের সাথে সেই ধরনের কোনো আলোচনার চিন্তা করছেন কিনা, বা সেই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? সরকারের সাথে আমাদের সম্পর্ক যা অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক তাই। আমরা মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধারাবাহিক একটা দেখছি যে আমরা বিভিন্ন সময়ে অবনতির জায়গাটা দেখছি, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয় নাই। সেটার জন্য আমরা যেমনটা ক্ষিপ্ত, জনগণ ক্ষিপ্ত বলেই আমরা ক্ষিপ্ত, এবং আমরা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করি না। তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু অনেক জায়গা থেকে দায়বদ্ধ, একটি এখন নতুন রাজনৈতিক দল এসেছে, দলগত জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো বলেছি, এবং সেই সাথে আমরা কিন্তু মানে নিরাপত্তার জায়গাটা কেন সবচেয়ে বেশি আমরা গুরুত্বের সাথে দেখি, অভ্যুত্থানের পরে সবচেয়ে গুরুত্বের জায়গাটা দেওয়া উচিত ছিল জানমালের নিরাপত্তা, এবং আজকে 6 মাস পরেও সেটা যখন আমাদেরকে বারবার বলতে হচ্ছে, তাতে করে মনে হয় যে এই কাঠামোর মধ্যে বা এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন বা হচ্ছে তাদের সাথে যারা কাজ করছেন, তারা হয়তো এখনো অভ্যুত্থানকে কি, অভ্যুত্থানের পুরো বিষয়টা তারা উপলব্ধি করতে পারেন নাই, এবং তারা বুঝতেছেন না যে এখানে কি ঘটে গেছে বাংলাদেশে। কিন্তু আমরা কিন্তু এটাকে খুব সিরিয়াসলি দেখি, কারণ আমরা নাগরিক মর্যাদা নিয়ে কাজ করি, এবং আমাদের পুরো পলিটিক্সটাই হচ্ছে নাগরিকের মর্যাদা কেন্দ্রিক। এটার সাথে নাগরিক মর্যাদার সাথে একদম সবচেয়ে প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে একটা মানুষ বাঁচা মরার যদি সন্নিকটে থাকে, বাঁচা মরার সন্দেহের মধ্যে থাকে, তার সাথে কিন্তু ভোট বা অন্য আলাপও করা যাবে না। যদি তার নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রথমত, তারপরে তার সাথে রাজনৈতিক অন্যান্য যেই জায়গাগুলো আছে সেটা তার সাথে আলাপ করা যেতে পারে। প্রথমত বাংলাদেশের জনগণের 100% নিরাপত্তা আমরা চাইবো। কিছু বিষয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি যে
একদম 100% সম্ভব হয় না, কিন্তু আমরা যদি আমরা ওই স্পৃহাটা না দেখি, ওই কর্মতৎপরতা না দেখি, তখন আমাদের কাছে সন্দেহের জায়গা তৈরি হয় যে তারা আসলে কি করতে বসছেন ওখানে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। একটু এই যে নারীদের বিষয়টি নিয়ে যখন আসতে চাই, আসলে আসতে হয়, সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন যেভাবে বেড়ে গেছে, আমরা যখন আসিয়ার কথা বলছি সেই ভয়াবহতা নিয়ে সেদিকে আমরা তাকিয়ে আছি যে হয়তো বা আসিয়াকে নিয়ে গোটা দেশ যেভাবে জেগে উঠেছে, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। এমনকি যখন রাজনীতির দিকে আমরা আঙুল তুলি তখন দেখছি ছাত্রদল থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে তারাও অনেকটা এখন এটার উপরে সোচ্চার হয়েছেন। সোচ্চার হবার পরও আমাদের প্রতিদিনের ঘটনায় কম করে হলেও 8 থেকে 10টি ঘটনা এরকম চোখের সামনে আসছে, খবরেও আমরা দেখতে পাচ্ছি। ধর্ষণ থেকে শুরু করে এতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং সেগুলো এত বিকৃত পর্যায়ের, সেগুলো আসলে চিন্তাও করা যায় না। এই পরিমাণ ধর্ষণ কেন বেড়ে গেল? মেয়েদের প্রতি এতটা যে জিঘাংসা, এটি কেন বেড়ে গেল? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি আপনাকে এখানে একটা কারণ বলি। আমি মানে খালি সমালোচনা করলেও তো হবে না। দেন আসিয়া যে ঘটনাটা, অপরাধী কিন্তু ধরা পড়েছে। যে ঘটনাটা ঘটছে অপরাধী কিন্তু ধরা পড়ছে, একজনকে ধরা পড়তেছে। গুলশানে একটা বাড়িতে ডাকাতি হলো, ওটা আমি ডাকাতিই বলবো, হ্যাঁ, ওই যে উস্কানি দিয়া ঢোকা হলো, 3 জনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। প্রতিটা ঘটনা কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমি কিন্তু এটাকে খারাপ বলছি না। এটা হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে, তো আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলে তো অ্যারেস্টই হতো না। হয়তো এমপি সাহেবের শালা অথবা এমপি সাহেবের শালার ভাই কিছু একটা হবে, শালার ভাই তো শালাই হয়, আচ্ছা ঠিক আছে, তো ওইটা হয়তো একদিন হইতো না, অ্যারেস্ট কিন্তু হইতো না। কিন্তু এখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, এটাকে আমি মানে সরকারকে প্রশংসাই করি। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না। আচ্ছা, সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যে এটা করা যায়, পার পেয়ে যাবে, এটা করা যায়, 2-1 ধরা পড়বে। কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, শাহবাগের যে ঘটনাটা ঘটলো, ভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, ওনাকে পড়াকে কেন্দ্র করে, তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো, পুলিশ নিয়ে আসলো। তারপরে যা ঘটলো, ওর সামনে বসে থাকা, সারা রাত বসে থাকা, স্লোগান দেওয়া এবং থানার মধ্যে ঢুকে আবার তার ভিডিও করা, ওইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, এই প্রত্যেকটা কাজ কিন্তু বেআইনি। প্রত্যেকটা কাজ কিন্তু বেআইনি। করলো তো, যারা করলো তাদেরকে আমরা টিভিতে দেখি নাই ছবি। আচ্ছা, এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে মেয়েটির একেবারে ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, থানা চাপ উপরে দিল কি দিল না, তো নিরাপত্তাহীনতা দেখতে হবে। এই ঘটনা, প্রত্যেকটা ঘটনা কিন্তু বেআইনি হলো। এই বেআইনি কাজগুলোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিয়েছেন আপনি? নেন নাই তো। মেয়েটাকে বাধ্য করা হয়েছে এসে উইথড্র করার জন্য। তাহলে এই লোকগুলি কি চেনা চেহারা না? পারে না, গভর্নমেন্ট পারে না। কেন? ওই যে পাগড়ি আছে মাথার মধ্যে, দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, এবং তারা বলতেছে নিজেদেরকে পরিচয় দিচ্ছে তৌহিদি জনতা। এটা কি ভয় থেকে? এটা গভর্নমেন্টের দুর্বলতা থেকে। আচ্ছা, সরকার এই সমস্ত ক্ষেত্রে দুর্বল। তারা বুঝতে পারছে না আমি যেটা করব, করে না আবার আমি এটা সামাল দিতে কি পারবো। এই যে ভয়টা, মানে এই যে ভাই, তাকে তো বুঝতে হবে এই পুরো দেশটাই তো তোমার সঙ্গে আছে। এই কয়েকটা উচ্ছৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না। কিন্তু তারা এতই ভীতু, এতই কাঁপাকাঁপি করে তাদের পা, হাত পা সব, যে তারা এটা সাহস পাচ্ছে না। তো এইটাই হলো অযোগ্যতা, এইটাই হলো বৃদ্ধের নমুনা। আমি যে বারবার শব্দ রচন, বৃদ্ধ কিন্তু খালি শারীরিক বৃদ্ধ কথা বলছি না, এটা মানসিকভাবেও বৃদ্ধ, মানসিকভাবেও অথর্ব হয়ে গেছে। আপনি একদল অথর্ব লোক দিয়ে বসাইছেন রে ভাই, কথা পরিষ্কার। এতে অনেকে মাইন্ড করতে পারেন, শুনতেও খারাপ শোনা যেতে পারে, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি। এরা কিছু বোঝেও না, আবার মানবই মানাস অনেক কিন্তু খুব করে, মন খারাপ করে। হ্যাঁ, আমাকে এটা বললো, আমি তো জানি, আমার কাছে অনেকে বলে তো ভাই, হ্যাঁ এরকম ভাই বলেন আপনি, ঘটনা সত্য। এদের উপরে ধরতেন। যে ঘটনাটা গুলশানে ঘটলো তো 3 জন লোককে ধরছেন আপনি। ওই বাড়ির বিল্ডিং এর আপনার দরজা ভাঙতে 100 জন লোক গেছে, তারা বলে, ধরলাম 60 জন গেছে। আপনি যদি সবগুলি টেলিভিশনে ভিডিও ফুটেজ চেক করেন, আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবেন। সবগুলোকে আপনার ধরা উচিত। কেন ধরা উচিত? উস্কানি দিয়েছে 3 জন বলছেন, ভালো কথা। সেই উস্কানিতে ওরা পা দিল কেন? তার মানে ওদের মধ্যেও কিন্তু এক ধরনের আইন ভাঙার অথবা এক ধরনের লুটপাট করার আকাঙ্ক্ষা কাজ করে। ওদের আপনি সবগুলোকে ধরেন, এরপর দেখবেন যে আর কেউ উস্কানি দিলেও কেউ যাবে না।
এখন ওরা মনে করছে কি যে উস্কানি দিবে তারে ধরবে, আমারে তো ধরবে না, যাই আমি একটু বীরত্ব দেখে আসি, অথবা যদি যে কিছু একটা থাবা দিয়ে কিছু টানতে পারি। যেহেতু তাদের ধরা হবে না, এই কনফিডেন্সটা তাদের কাজ করছে, এই জন্য কি ইন্সপায়ার হচ্ছে পরবর্তীতে? অবশ্যই এই ঘটনা তো ঘটতেছে। কোন ঘটনায় ধরা হয়েছে বলেন তো আপনি? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে, পলিটিক্যাল উদাহরণ দিই। এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, আচ্ছা কাজটা কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা হয়তো ওই দিন আমরা বুঝি নাই, ধরা যাক আমরা বুঝি না, পরের দিন তো বুঝছি। কি করে বুঝছি? যে পরের দিন প্রধান উপদেষ্টা স্বয়ং দুপুর সময় একটা বিবৃতি দিয়েছিলেন, দিয়ে বলেছেন এই কাজটা ভালো হয় নাই, উনি এটাকে পছন্দ করেন নাই, উনি এটাকে তীব্র নিন্দা করছেন। দেওয়ার পর ওনার কাছে মনে হয়েছে যে বোধহয় পর্যাপ্ত কঠোর হয় নাই। রাত্র 1:30টার সময় 1:02 আমার মনে আছে, রাত্র 1:02 উনি আবার একটা দিয়েছেন বিবৃতি একই বিষয়ের উপর। রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ ব্যক্তির 2বার বিবৃতি আমি জীবনে প্রথম ওইবারই দেখলাম। ওইবার উনি আরো তীব্র ভাষায় বলছেন এটা করা ঠিক হয় নাই। তাহলে কি হলো? কাজটা করা ঠিক হয় নাই। এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে আপনি কোনো অ্যাকশন নিছেন? এবং তদন্তের বিষয়টিও কি ওটা নিয়ে কোনো মামলাও হয় নাই। আচ্ছা, মামলা তো হয় না এটা নিয়ে কোনো। রাষ্ট্র তাহলে কি করলো? রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই। এই বেঠিক কাজটা যারা করলো তাদের প্রতি কোনো অ্যাকশন নিয়েছেন আপনি? জি নেন নাই। দুজন দর্শক আছেন, তারাও একটু আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ আতাহার আলী বরিশাল থেকে বলছিলাম। জি বলবেন। আমি দুইটা প্রশ্ন করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের যে আপা আছে, এই আপা সামান্তা শারমিন আছেন, জি আপনি একটু নোট করবেন আপা, আমি প্র্যাকটিক্যালি একদম তৃণমূল থেকে বলতেছি যে এই যে ইদানিং কালে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে লোকালি, আমাদের গ্রামে গঞ্জে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, প্রত্যেকটা প্রায় ইভেন 99% ওয়াজ মাহফিলে এটা নোট করে বলা হচ্ছে যে আসলে নারী নেতৃত্বের কারণেই দেশ সবসময় এরকম হয়, বা দেশে যত রকম অঘটন হচ্ছে এটার জন্য নারীরা দায়ী। এটার জন্য পরবর্তীতে আপনারা যখন ভোট দিবেন তখন যাদের নারী নেতৃত্বকে ভোট দেওয়া না হয়, এটা মানুষকে এভাবে ব্রেন ওয়াশ করা হয়। দ্বিতীয় কথা, এরা ইদানিং কালে যে এই যে ধর্ষণের ব্যাপারগুলো, এগুলো নিয়েও নারীদেরকে দোষারোপ করা হয় যে নারীদের অশালীন পোশাক বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়। এটা একটা, আপনারা হয়তো বা প্র্যাকটিক্যালি জিনিসটা জানেন না। আর এই যে স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ডক্টর সাখাওয়াত হোসেন স্যার, ওনার দুই একটা কথার জন্য ওনার স্বরাষ্ট্র মন্ত্রিত্ব পদত্যাগ করতে হয়, কিন্তু এই যে তার পরবর্তীতে যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন, উনার আমলে কিন্তু শত শত মানুষের অপমৃত্যু হয়েছে। আর এই জায়গার তার নৈতিক অধিকারটাও তিনি হারিয়েছেন। তা উনি তো নির্লজ্জের মতো এখনো যে বসে আছেন তার উপদেষ্টা, উনাকে তো রিজাইন দেওয়া উচিত। এইখানটাতে তো বাকিবাদ যারা আছে এরা তো এই দাবিটা তুলতেছে না, যে দাবিটা তুলছিল সাখাওয়াতের বেলায়, তাকে পদত্যাগ করতে হবে। জি আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, বিরতির পরে এসে আপনার প্রশ্ন উত্তর দিব। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জুমারুল বলছিলাম যশোর চৌগাছা থেকে। বলবেন। আমার প্রশ্ন, নতুন যে ছাত্র প্রতিনিধিরা এখানে আছে ওনার কাছে প্রশ্ন, যে নতুন দল গঠন করলে ছাত্ররা নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু সে 3 জন ছিল সরকারের, 1 জন বেরিয়ে এসে দল করলে 2 জন সরকারে আছে, তাহলে তো বৈষম্য তো ধারণ করেই আছে। অন্য দলের প্রতিনিধি সরকারে নাই, কিন্তু ইনাদের প্রতিনিধি সরকারে আছে এবং দলেও আছে, তাই বৈষম্য ইনারা ধারণ করে আছে। তা আগামী নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ স্বার্থে, বিতর্কিত স্বার্থে ওনারা 2 জন পদত্যাগ করবেন কিনা, পদত্যাগ করার প্রয়োজন আছে কিনা। সামান্তা শারমিন আপনার কাছে প্রশ্ন করেছেন, বরিশাল থেকে আতাহার, তিনি প্রশ্ন করেছেন যে বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন, যে এখনো যে ওয়াজ মাহফিল হয় আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে বা এইসব এলাকায়, সেখানে 99% জায়গাতেই দেখা যায় নারীদেরকে টার্গেট করে কথা বলা হয় যে নারীদের যাতে ভোট না দেওয়া হয়, এবং যত ধর্ষণের ঘটনা ঘটে তার জন্য অনেকাংশে নারীরাই দায়ী। এই অবস্থাটা তার কাছে আশঙ্কাজনক মনে হয়েছে। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? না দেখুন, এখানে যদি বলি বাকস্বাধীনতার জায়গায়, এই ধরনের ওয়াজের ব্যাপারে সরাসরি কিছু বলা যাবে না, আর সরাসরি তাদেরকে বলা যাবে না বলতে তাদেরকে আইনের আওতায় কোনোভাবে ফেলা যাবে না, এটা আইনের আওতার বাইরের একটা বিষয়। কিন্তু যদি বলি যে একটা জনগোষ্ঠী নানান সেক্টরের নানান ধরনের মানুষের যে ধরনের মানবিক জায়গা থেকে তাদেরকে দেখা উচিত, বা যে সহমর্মিতা, যে সহযোদ্ধা, যা সহনাগরিকের যে মর্যাদার জায়গা থেকে দেখা উচিত,
সেটা আসলে বাংলাদেশে ওভারঅল এটা মিসিং আছে এবং এটা গত 15 বছরে আরো বেশি বাড়ানো হয়েছে, যাতে করে মানে ব্যাপারটা কি হয় যে ইউনিটির জন্য যেটা প্রয়োজন হয়, আপনার প্রতি আমার এক ধরনের সহমর্মিতা দরদের জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না, বা আপনার প্রতি ন্যূনতম বিশ্বাসের জায়গা মর্যাদার জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না। অভ্যুত্থানের সময় সকলের প্রতি সকলের সহমর্মিতা, মর্যাদা বোধ এবং সম্মানের জায়গা সব একই জায়গায় ছিল, এই কারণে এই জাতিগত ইউনিটি আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ আসলে কি করেছিল? আওয়ামী লীগ এই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের ইন্টেনশন ছিল প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বিভাজন তৈরি করা এবং নৈতিক মতাদর্শিক বিভাজন তৈরি করা, যাতে করে এই বিভাজিত অবস্থার সুযোগ নিয়ে তারা তাদের কার্য সমাধা করতে পারে, তারা টাকার পাচার করতে পারে, আমরা কিছু বলবো না, আমরা একে অন্যের পিছনে লেগে থাকবো এবং মতাদর্শিক বিতর্কে আমরা জড়িত থাকবো। এই যে মানে 15 বছরের একটা বিরুদ্ধাচরণ এবং জনগণের বিরুদ্ধে একে অন্যকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রবণতা, সেইটা তো হুট করে চলে যাবে না। এবং এটার একটা বাংলাদেশের আবার একটা এই বিভাজনের মতাদর্শিক এই ইয়ার মধ্যে এই যে কনফ্রন্টেশন, এটার একটা কালচারও আছে, এটা সংস্কৃতি আছে। এবং এইটাকে দূর করার জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের মতাদর্শের উপরে ঊর্ধ্বে উঠে ন্যাশনাল ইউনিটি এবং স্টেট রিফরমেশনের জায়গাটা দেখতে হবে। তো এইটা এই যে উনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এটা আরেকবার প্রতীয়মান হয়। এখন নারীদেরকে স্পেশালি এভাবে টার্গেট করে বিভিন্ন ওয়াজ মাহফিলে যেভাবে কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত একটা হীন কাজ করা হচ্ছে এবং এটা আইনের আওতায় আনা যায় কিনা, কিন্তু কোনোভাবে যাতে এই আইন দিয়ে আবার কোনো মানুষকে আবার ভুল মেসেজ শুধু না, এটা এই আইন ব্যবহার করে তো আবার হতে পারে যে একটা জনগোষ্ঠীকে আমি আবার বিপদের মুখে ফেললাম, এটা করা যাবে না। এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনগুলো আছে, প্রত্যেকটা আইনের মধ্যে খুব প্রবলেম আছে এবং এই আইনগুলো শুধুমাত্র এই আইনগুলোর যে ফ্রেমিং এবং তার যে আওতা, সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। এই আইনগুলোর যে ব্যাকগ্রাউন্ড এবং কোন জায়গা থেকে এই আইনগুলো পাশ হয়েছে, কারা পাশ করেছে, এই সব কিছু নিয়ে আসলে প্রশ্ন করার জায়গা আছে। তার মানে বাংলাদেশে আইনগুলো নিয়ে আমাদের ওভারঅল একটা রিডিং প্রয়োজন। ওভারঅল না, এটা আমি একটু শেষ করি। এখানে পোশাককে দায়ী করা হচ্ছে বা নারী নেতৃত্বকে দায়ী করা হচ্ছে, এই ধরনের ওয়াজ হচ্ছে, এটা সত্য। এবং এটা আমরা মনে করি যে যেহেতু এনসিপি বারবার বলছে নারী নেতৃত্বের কথা, বারবার বলছে যে এখানে তরুণদের নেতৃত্বের কথা এবং নতুন মুখ উঠে আসছে, এই যে ভোটের যে রাজনীতিতে এরা পিছিয়ে যাক, এই ধরনের একটা ইন্টেনশন থেকেও এটা হয়ে থাকতে পারে, এটাকে আমি এভাবেই দেখবো। আরেকটা বিষয় প্রশ্ন এসেছিল যে বৈষম্যের দূর করার কথা বলে আপনাদের প্রতিনিধি এখনো সরকারের দুজন আছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আপনাদের নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন কিনা? দেখেন, এখানে এদের মানে যারা আছেন দুজন, তাদেরকে দলীয় প্রতিনিধি হিসেবে দেখাটাই সমস্যা। ওনারা কোনো দলের প্রতিনিধি হিসেবে ওখানে নাই, ওনারা আছেন অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে। তাহলে কি আমরা বলবো যে বিএনপির প্রতিনিধি আছেন ওখানে কেউ? মানে এই সরকারের কাউকে কি আমরা বলবো তাহলে বিএনপির প্রতিনিধি কে? তাহলে আমরা একটু শুনি, বা জামাতের প্রতিনিধি কে, বা কোন দলের কোন প্রতিনিধি আছে সরকারে, সেটা একটু আমরা শুনতে চাই। এখানে দলীয় প্রতিনিধি ওখানে কেউই নাই। ইভেন যিনি নাহিদ ইসলাম তো পারতেন সরকারে বসে দলকে গঠন করতে, এবং আমরাও অনেকগুলো মিথ্যা কথা বলতে পারতাম যে নাহিদ ইসলাম আমাদের সাথে নেই, এই ধরনের কথাবার্তা বলতে পারতাম। নাহিদ ইসলাম তো তার জায়গাটা, এটা কে করে? বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এরকম মানে জনগণের ডাকে সাড়া দিয়ে ক্ষমতার জায়গাটা, এখনো তো এটা ক্ষমতা কাঠামোই, এটা তো চেঞ্জ করার কথা আমরা বলছি, তো ক্ষমতার জায়গাটা ছেড়ে দিয়ে জনগণের সাথে এসে দল গঠনের চেষ্টা করে, এটা পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। তাহলে নাহিদ ইসলাম সেই জায়গাটা ছেড়ে এসেছেন, বাকি দুজন আছেন তারা সরকারে আছেন, তারা সরকারের কার্যক্রম করছেন, আমাদের সাথে তাদের কোনো মানে দলীয় কার্যক্রমে কোনো অংশগ্রহণ নাই। এবং একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, এটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তারা কোনো ধরনের দলের প্রতিনিধি না, তারা ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন, মানে দলের সাথে সংশ্লিষ্ট হবার কি সুযোগ আছে নির্বাচনের আগে? মানে এরকম চিন্তা ভাবনা আছে কিনা সেটিও তিনি সম্ভবত জানতে চেয়েছেন। নাহিদ ইসলাম যখন আমাদের সাথে এসেছেন তখন আমরা শেষ দিন পর্যন্ত কিন্তু মানে উনি ছাড়ার আগ পর্যন্ত আমরা কিন্তু নিজেরাও কনফার্ম ছিলেন না উনি ছাড়বেন কিনা। যারা মাসুদ কামাল, আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, বরিশাল থেকে আথার, তিনি প্রশ্ন করেছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত সাহেবের কথা বলেছেন, তেনার একটা বিবৃতির জন্য তাকে পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু বর্তমান উপদেষ্টা যিনি আছেন তিনি বারবার এত ভুল করার পর বা তিনি এতটা কি বলা যায়, আপনি নিজেই বলছিলেন, তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না, তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন, সেটি নিয়ে কেন প্রতিবাদ সেভাবে হচ্ছে না? প্রতিবাদ কিভাবে হবে? প্রতিবাদ, শোন, সমস্যাটা কথা জানেন,
প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিবাদটা চলে আসে। কারণ আমাদের সমস্যাটা কি, আমরা তো ইউনূস সাহেবকে ভালোবেসে ফেলেছি। প্রবলেমটা হলো এই জায়গাটাতে, যাকে আমি ভালোবেসে ফেলাই তার কিন্তু কোনো রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের। এখন এই দেশের আর তো কোনো উপায় ছিল না, আমরা ইউনূস সাহেবকে ভালোবাসি, স্টিল ভালোবাসি। উনি এক একটা আকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমতে কমতে এখনও ওনার দিকে বেশি আছে, এখনও ওনাকে ভালোবাসি আমরা। এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনূস সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসে ফেলেছে। কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন, ভালোবাসার জোরে উনি টিকে যাবেন নাকি ইউনূস সাহেব দেখেন না তাও বলতে পারবো না। অথবা ইউনূস সাহেব আরেকটা কথা বলছিলেন কিন্তু, যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন, আমাদের বলছিল না? জি। তখন আমি বুঝি নাই, এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন। উনি বলছেন এই কারণে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, আমি কিছু দেখবও না, কিছু শুনবও না, আমি চুপচাপ বসে থাকবো। তো সমালোচনা করলেই কে, না করলে কি? এখন অবস্থা হয়েছে এরকম ওনার, উনি কিছু খবর টবর মনে রাখেন না। যদি রাখতেন, কয়েকদিন আগে জানলাম উনি বিবিসিকে বলতেছেন যে আইন শৃঙ্খলা অবস্থা তো খারাপ হয় নাই। উনি বলছেন তো এটা যথেষ্ট ভালো আছে, কি যে বলেন ভাই, যদি খারাপই না হলো তার এক সপ্তাহ আগে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3:30টার সময় প্রেস কনফারেন্স কি কারণে করছে বলেন? তার বাসভবনের দিকে ঘটনা ঘটছে, উনি হয়তো ঘুমাইতে পারেন নাই যে এত কিছু হচ্ছে, আমি কিছু করতে পারছি না কেন। ঠিক আছে, আরো অনেক লোকের ঘুম থেকে জায়গাটাকে নিয়ে এসে উনি বলছেন, তাহলে ওটা তো খারাপের একটা নমুনা। এই নমুনা ওনার চোখে পড়ে নাই, উনি নির্দ্বিধায় হাসি মুখে বলতেছেন না কোনো চেঞ্জ হয় নাই। আবার বলে আগের মতোই আছে। যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরাইলাম কেন? আমি তো ভালোর জন্য সরাইছি রে ভাই। একদম। আর একটু বিষয় নিয়ে যদি একটু কথা বলি, যে ওয়াজ মাহফিলের যে বিষয়টি, সেখানে নারীদেরকে টার্গেট করে বারবার কথা বলে, এই বিষয়টি কিন্তু শুধু একজন দর্শক করেছেন তা না। আমরা যদি বাইরেও একটু কান পাতি, সোশ্যাল মিডিয়াতেও দেখি যে সেখানে দেখছি যে নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে, এবং সব থেকে উইক ওয়েপেন কি নারীরা, যাদেরকে সহজে টার্গেট করা যায়, সহজে ব্যবহার করা যায়। আমরা যখন সমতার কথা বলি, নারী স্বাধীনতার কথা বলি, তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে, কিভাবে সবকিছু কি কারা আসলে নির্ধারণ করে দেবে? এখানে না এই বিষয়টা খুবই ডেলিকেট একটা বিষয়, সেনসিটিভ একটা বিষয়। আমি এই সেনসিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলি। বলবেন প্লিজ। জিনিসটা হলো কি, যে একজন লোক মাথায় টুপি আছে, আলখাল্লা আছে, আবার অনেকে পাগড়ি আছে, দাড়ি আছে, আরবি বলতে পারে ভালো, উনি কথা বলতেছেন। এখন উনি একটা হুজুর, এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা সমস্যা যুক্ত হুজুর, এটা কিন্তু আমি আপনি বুঝবো না, আমি আপনি তো ওই জ্ঞান নাই আমাদের কাছে। আচ্ছা, আবার এই হুজুররা কিন্তু পরস্পরকে কাফেরও বলে। এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন, খুব বিখ্যাত, কিন্তু টেলিভিশন খুললে, ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায়। আবার আরেকজন আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনিও খুব বিখ্যাত লোক। আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি, আমার পছন্দ হয়, দুজনে শুনি আর মুগ্ধ হয়ে যাই, কি সুন্দর বলে। কারণ আব্বাসী সাহেব বলতেছে আজহারি সাহেব নাকি কাফের, স্পষ্ট বলছে। এখন আমার কথা হলো কি ভাই, দুইটাই সত্য হইতে পারে না, হয় আব্বাসী ঠিক নাহলে আজহারি ঠিক। কারণ আমি যেমন কই, আমি কি আজহারিটা শুনে আমি কি কাফের দ্বারা প্রভাবিত হচ্ছি, নাকি আমি আব্বাসী সাহেবটা শুনে কাফের হাত থেকে মুক্ত থাকতেছি? এখন যে কথাটা আব্বাসী সাহেব বলছে, ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম, তাহলে এতক্ষণে কি আপনি এনে বসে আলাপ করতে পারতাম? হয় হাসপাতালে থাকতাম, নাহলে কবরে থাকতাম। হিসাবটা খেয়াল করেন আপনি। এখন কোনটা ঠিক হবে? অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনের কেউ কোনো একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো। এই রাষ্ট্রের ক্ষমতা নাই, এটা নাই কেন? তাহলে আমার অথরিটিটা কি? আমি কার কথা শুনবো, আমি কার কথা মানবো? রাষ্ট্র কেন দুইটা পরস্পর বিরোধী বক্তব্যকে সমান তালে চলতে দিচ্ছে? আমাকে দিবে? আপনি শুরুতে যেমন বলেন ডেলিকেট, আসলে এই বিষয়টা এতটা সেনসিটিভ, আমি এটা শেষ করি। আমি মনে করি রাষ্ট্রের উচিত, একটা ইসলামিক ফাউন্ডেশন আছে না, এর কামটা কি? বই বেচা? এরা তো বই বেচে গেলে আর কোনো কাম করে না। আর বাইতুল মুকাররমের পাশে বসে বসে খাওয়া দাওয়া করে, আর মাঝে মাঝে চাঁদ দেখে বছরে 2 বার। এছাড়া কোনো কাজ আছে বলে আমি যাই না। তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত, এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে, তারা হবে অথরিটি। তারা মাঝে মাঝে ডিবেট করবে। এই এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে, আইনে এখানে বসবে। প্রয়োজনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা নাকি আলেম আছে তাদেরকে নিয়ে আসবে।
এনে বলবে যে এই বিতর্কের এই হলো সমাধান, ওই সমাধানটা সবাইকে মানতে হবে। এই কাজটা ইসলামিক ফাউন্ডেশনের করা উচিত, এটা রাষ্ট্রের করা উচিত, না করে রাষ্ট্র পুরো জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে। সামান্থা শারমিন, আপনার কাছে আসি। আগামী নির্বাচন আসলে ডিসেম্বরে হবে এমনটাই আমরা এখন পর্যন্ত আভাস যতটুকু পাচ্ছি। নির্বাচন কমিশনও সেই আভাসই দিচ্ছে। ঐকমত্য কমিশনের কাজও চলছে, সেখানে বলা হচ্ছে যে ঐকমত্য কমিশন সেখানে কাজ করবে সবগুলো দলের ঐকমত্য নিয়ে। তখন আপনারা গণপরিষদ নির্বাচনের জন্য নাহিদ ইসলাম গতকালের ইফতার মাহফিল তিনি বলেছেন যে গণপরিষদ নির্বাচনের জন্য দরকার হলে তারা রাস্তায় নামবেন। ঐক্যমত্য তাহলে কিভাবে সম্ভব? এখনো কোনো ডিসিশনগুলো ডিসেম্বরের নির্বাচনটাই বা কিভাবে সম্ভব? এরকম নানান প্রশ্ন সামনে আসছে। গণপরিষদ নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে একটু জানি, কেন আপনারা চাচ্ছেন এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন? হ্যাঁ, দেখুন, এখানে গণপরিষদ নির্বাচন আসলে এটা একটা অলরেডি আমরা উই আর অলরেডি লেট টু ক্লেম দিস। মানে শুধুমাত্র অভ্যুত্থানের কথা এখানে পরে আসছি, কিন্তু বাংলাদেশের এই সংবিধানটা যে আমূল পরিবর্তন প্রয়োজন, এটা আমাদের এই অভ্যুত্থানের অনেক ইয়ের আগেই, ব্যাকগ্রাউন্ডের অনেক আগেই 2013 সাল থেকে এটা কিন্তু পুরো দেশব্যাপী নানান পলিটিক্যাল সার্কেলে এটা নিয়ে আলাপ উঠার একটা পরিক্রমা ছিল, এবং তার কিন্তু একটা ফলশ্রুতিতে এই কথাগুলো এসছে। এটা কিন্তু আচমকা কোনো কথা না। এবং যদিও অভ্যুত্থানের দিকেও তাকাই, 3 আগস্ট বাংলাদেশে কি কোনো একটা জায়গা ছিল যেখানে মানে এই মুভমেন্টের সাথে, এই আপরাইজিং এর সাথে কানেক্টেড ফিল করে নাই? বা এমন কোনো জায়গা, এমন কেউ ছিল আওয়ামী লীগ বাদে, এমন কেউ কি ছিল কিনা যে ছাত্ররা যা বলছে সেটার সাথে দ্বিমত করি? এটা আমার প্রশ্ন, যে পুরো এই 3 আগস্ট যেই ধরনের গণজোয়ার আমরা দেখেছি, আপরাইজিংটাও পুরো টার্ন তো একটা নতুন মাত্রায় গেল 3 আগস্ট, এবং পরবর্তীতে 5 আগস্টের ফলশ্রুতিতে আমরা যা দেখার দেখলাম। কিন্তু এই মানে 3 আগস্ট যা বক্তব্য এসেছে সেটার সাথে দ্বিমত করি, এরকম কেউ কি বলেছে? 3 আগস্ট কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে যে এই সংবিধান আর জনগণের জন্য নয়, এই সংবিধান আজকে থেকে অকার্যকর। এই কথা কিন্তু পরিষ্কার উনি বলেছেন। তাহলে ওই কথাটার সাথে যদি কেউ দ্বিমত থাকতো সেটা তো সেদিনই বলা যেত, নাকি এমন ব্যাপারটা ছিল যে আজকে ছাত্রদের ঘাড়ের উপরে বন্দুকটা রেখে গুলিটা করি, আওয়ামী লীগটা যাক, তারপরে হচ্ছে আমরা নিজেদের রাজনীতি আমরা নিজেরা করব। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, পুরো অভ্যুত্থানের মধ্যে এই ছাত্রদেরকে ব্যবহার করে যদি এই ধরনের একটা রাজনৈতিক কূটকৌশল খেলা হয়, এবং এখন এসে মানে গণপরিষদের নির্বাচনের কথাটা মনে হয় যেন আমরা খুবই আকস্মিকভাবে বলছি, ব্যাপারটা এইভাবে প্রেজেন্ট করা ঠিক হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে শেষ সময় চলেছে। মাসুদ কামাল, যখন আসলে নির্বাচনের সংস্কারের কথা প্রশ্ন আসছে, তখন তো এই যে গণপরিষদ নির্বাচন আদায়ের কথা যেটি বলছেন, সম্মিলিতভাবে রাজপথে নেমে হলে সেটি করবে। ডিসেম্বরের নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা গার্ডিয়ানকে বলেছেন আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ সৃষ্ট। এরকম পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয়? শুনেন, নতুন যে পার্টি আসছে ওনারা কয়েকটা প্রস্তাব দিয়ে আসছে, মূলত 2টা বড় প্রস্তাব। যেটা একটা হলো গণপরিষদ নির্বাচন করতে হবে, এবং নির্বাচন করে তারপরে সংবিধানের পরিবর্তন করতে হবে। আর দ্বিতীয়টা হলো সেকেন্ড রিপাবলিক। আমি সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গ যখন আসছে না, আমি গণপরিষদ নিয়ে বলি। আমি ওনাদেরকে একটা জায়গায় আমি মানে বলবো ওনারা কাজটা ভুল করছেন। ভুলটা কোথায় সেটা আমি বলি। গণপরিষদ তারা কীভাবে চায়, সেকেন্ড রিপাবলিক বলে তারা কী মিন করে, এটা নিয়ে তাদের ব্যাপক গণসংযোগ করা উচিত ছিল। আচ্ছা। এবং মানুষকে অ্যাওয়ার না করেই, মানুষকে এভাবে সচেতন না করে তারা দাবিটাকে সামনে নিয়ে আসছে। যেমন স্টিল আমি এখনো জানি না তারা কি ধরনের গণপরিষদ চাচ্ছে। গণপরিষদ নির্বাচন কি আলাদা করে হবে? গণপরিষদ কি একই ব্যক্তি কি গণপরিষদের সদস্য হবে, জাতীয় সংসদের সদস্য হবে, নাকি 2 ব্যক্তি হবে? এটা কিভাবে হবে, প্রক্রিয়াটা কি, এই বিষয়গুলো কিন্তু তার ক্লিয়ার নয়। আমাদের কোনো গণপরিষদের অভিজ্ঞতা নাই, এই দেশে কোনো গণপরিষদের অভিজ্ঞতা নাই। যে গণপরিষদটা হয়েছিল 72 সালের, সেই গণপরিষদটা তো আসলে ওটা মৌলানা ভাসানীর সঙ্গে একমত ছিল না। ওটা শেখ মুজিব গাইড করে বানাই দিচ্ছে যে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ যারা যারা নির্বাচিত হয়েছিল তোমরা সবাই গণপরিষদের মেম্বার। কোন আইনে কি সমাচার কেউ জানে না, সে করলেও হইল। তো এরকম ছিল তখন। তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই। আপনারা কোন ফরম্যাটে চান, এটা মানুষকে ইনফর্ম করা, মানুষকে অ্যাওয়ার করা উচিত ছিল। উচিত করে মানুষকে মানে এটা জানিয়ে তারপর দাবিটা নিয়ে আসা হচ্ছিল। আরেকটা জিনিস হলো নির্বাচনটা, একেবারে শেষ সময়, আধা মিনিটে শেষ করছি। নির্বাচন যেটা হবে সেটা ডিসেম্বর হবে কিনা এখনো শিওর না। যদি এই সমস্ত দাবি নিয়ে ওনাদের আন্দোলনটা চলে, তা নির্বাচন বিলম্বিত হতে পারে। আর এই সরকারের পক্ষে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে
আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল, ধন্যবাদ সামান্তা শারমিন আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।